এগুলো আমরা পড়েছিলাম। এই প্রপার্টিজ এটাও বলেছিলাম। এটা হচ্ছে একটা ফ্লো ডায়াগ্রাম। এটা তোমাদের কোনো মুখস্থ করতে হবে না, শুধু জাস্ট আমি এখানে দেখালাম যে এই যে কোয়ারি থেকে কিভাবে নিচ্ছে এক্সকাভেটরের মাধ্যমে এখানে নিয়ে ক্র্যাশারের মাধ্যমে, তারপর সেকেন্ডারি ক্র্যাশার, তারপর আর্জিলিসিয়াস এবং ক্যালকেরিয়াস দুইটা মিক্স করে 3:1 ভলিউমে ওখান থেকে গ্রাইন্ডিং করে কিভাবে করে একটা ফ্লো ডায়াগ্রাম। এটা হচ্ছে মেশিনারি ফ্লো ডায়াগ্রাম, কিন্তু স্কেচ হিসাবে ফ্লো ডায়াগ্রাম হচ্ছে এটা। এখানে দুটো প্রসেস আছে বলেছিলাম, একটা ড্রাই প্রসেস, একটা ওয়েট প্রসেস। এখন এটা কি জিনিস? এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং অফ সিমেন্ট, অর্থাৎ সিমেন্টটা ফ্যাক্টরিতে কিভাবে ম্যানুফ্যাকচার করা হয়। সো আমার মনে হয় তোমরা বইতে এগুলো আছে। এটা এই ফ্লো ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ। আমরা ওয়েট প্রসেসটাই মেইনলি দেখি আগে। এই যে ক্যালকেরিয়াস ম্যাটেরিয়াল সাধারণত দিতে হয় 3 ভলিউম, আর্জিলিসিয়াস দিতে হয় 1 ভলিউম। তারপর ইন্ডিভিজুয়ালি ক্রাশিং করা হয় দুই দিক থেকে, তারপর গ্রাইন্ডিং করা হয়, মানে বড় থেকে ছোট করে, ছোট থেকে গ্রাইন্ড করা হয়, তারপরে স্টোর করে রাখা যায়। এখানে মিক্স করার সময় দুই দিক থেকে এসে এক জায়গায় মিক্স হচ্ছে, 3:1 ভলিউমে মিক্স হয়। এই মিক্সারের সময়ে 45% ওয়াটার অ্যাপ্রক্সিমেটলি দিতে হয়। দেওয়ার পরে এটাকে খুব ভালোভাবে গ্রাইন্ডিং করে স্লারি বানাতে হয়। স্লারি মানে হচ্ছে কি, একটা সিমেন্টের কাদা যেমন পানিতে গুলালে একটা পাতলা অবস্থা হয়, সেই রকম এটাকে বলা হয় স্লারি। সাসপেনশন অবস্থায় থাকে স্লারি গুলো। এটা হচ্ছে সিমেন্ট স্লারি। অনেক সময় পরীক্ষায় থাকতে পারে, হোয়াট ডু ইউ মিন বাই সিমেন্ট স্লারি। ওই স্লারিটা তখন শুকাতে হয়, মানে পানি শুকিয়ে ফেলতে হবে। আবার কিসের মাধ্যমে? একটা রোটারি ক্লিন, রোটারি মিলে এটা রোটেট করতে থাকে একটা সুল্লি। এই সুল্লিতে শুকানোর জন্য কি ব্যবহার হয়? হ্যাঁ, এই যে এখানে দেয়া আছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, স্ক্রিনটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, ওই যে ফুয়েল হিসাবে কোল ডাস্ট, অয়েল অথবা গ্যাস দিয়ে এটা ওই হিট দেওয়া হয়। ক্লিনটা বেশ লম্বা। ওখান থেকে ফাইনালি ক্লিংকার তৈরি হয়। ক্লিংকার মানে হচ্ছে সিমেন্টের গোল গোল দানা, গোলও হইতে পারে, রাউন্ড হইতে, যে কোনো শেপের। তবে শেপটা সাধারণত একটা লিমিট থাকে, 3/8 থেকে 1/4 ইঞ্চ পর্যন্ত। যাই হোক, এটা হচ্ছে ফ্লো ডায়াগ্রাম অফ ম্যানুফ্যাকচারিং সিমেন্ট ইন ড্রাই প্রসেস। এই যে ড্রাই, সরি, ওয়েট প্রসেস। ওয়েট প্রসেস, ড্রাই প্রসেসে এই ওয়াটার এখানে যে অ্যাড করলাম এটা লাগে না, আর বাকিগুলো সেম, বাকি মোটামুটি সব সেম। এই জন্যই দেখতে পারো এই যে ড্রাই প্রসেসে একই জিনিস, ক্রাশিং, গ্রাইন্ডিং, স্টোরেজ, তারপর মিক্সিং ইন কারেক্ট প্রপোর্শন 3:1 ভলিউমে, তারপর স্টোরেজ অফ র মিক্স, রোটারি ক্লিনে যাবে, ওখানে শুকাবে, শুকাইয়া ক্লিংকার বানাবে, ক্লিংকার থেকে ক্লিংকারকে আবার গ্রাইন্ডিং করে সিমেন্ট প্রোডাকশন করবে। একইভাবে এখানেও একই, এই যে ক্লিংকার থেকে ক্লিংকার ফরমেশন হবে, ক্লিংকার গ্রাইন্ডিং করবে, করে প্যাকেজিং এন্ড ডিস্ট্রিবিউশন।
তাহলে মেইনলি আমরা ওয়েট প্রসেস ম্যানুফ্যাকচার করতে গেলে তিনটা ব্রড স্টেপে পার হইতে হয়। প্রথম স্টেপ হচ্ছে প্রিপারেশন অফ সিমেন্ট স্লারি, দ্বিতীয় স্টেপ হচ্ছে প্রিপেয়ারিং সিমেন্ট ক্লিংকার। এই সিমেন্ট স্লারি যা বানাবো ওখান থেকে ক্লিংকার বানাবো। ক্লিংকার হচ্ছে কি সলিড ম্যাটেরিয়াল, নুডলস জাতীয়। এগুলো সাইজ 3/8 থেকে 1/4 ইঞ্চ পর্যন্ত হয়ে থাকে। তাহলে কিভাবে করি, এবং এই ক্লিংকার বানানোর পরে হচ্ছে সিমেন্ট ওগুলাকে আবার গ্রাইন্ডিং করতে হয়। গ্রাইন্ডিং করে সিমেন্ট প্রিপেয়ার করে ব্যাগ ভর্তি করে বাজারে ডিস্ট্রিবিউশন করা হয়। এখানে পরীক্ষায় প্রায় সময় ওয়েট প্রসেসটা আসতে পারে। ফ্লো ডায়াগ্রাম আঁকো and discuss its manufacturing process. So manufacturing process আমরা কি বললাম, there are 3 broad steps. First step is preparation of cement slurry from cement slurry. Second step preparing cement clinker. Third step from cement clinker, cement preparation and packaging. This manufacturing process details in your book. I think it will be in the details, but I have discussed it briefly here. Preparation of cement slurry. Initially I told you calcareous material will be higher volume. Calcareous, calcium. এখানে ক্যালসিয়াম বেশি থাকে, কারণ ক্যালসিয়াম সাধারণত 55 থেকে 63% প্রপোর্শনে থাকে। এই জন্যই এখানে ক্যালকেরিয়াস ম্যাটেরিয়ালটা বেশি থাকে বলে 3 ভলিউম, অ্যাবাউট 3 ভলিউম এটা নিতে হয়। আর আর্জেলিসিয়াস ম্যাটেরিয়াল অ্যাবাউট 1 ভলিউম নিয়ে ওই যে তাদের ক্রাশিং করতে হয়, তারপর ফাইনালি ডিভাইডেড করতে হয়। ওই সময় ফাইনালি ডিভাইডেড করে 45% ওয়াটার দিতে হয়। তারপর এগুলো ঠিক মতো গ্রাইন্ডিং হলো কিনা এগুলো 200 নাম্বার সিপ দিয়ে পাস করাতে হয়। তারপর যে মিক্সার হবে এটা হচ্ছে কমপ্লিট হোমোজেনিয়াস সাসপেন্ডেড কন্ডিশন in water, which is known as cement slurry. This slurry is then passing through correcting silos. এই slurry সাথে সাথে ইয়েতে যায় না, রোটারি ক্লিনে যায় না। একটা correcting silos means some container where proportion either is correct or not, it will be examined there. So if it is some deficiency, then deficient material will be added there. Okay, so this is known as cement slurry. This cement slurry will then fed into a rotary kiln at the top. Rotary kilnটা থাকে কিন্তু inclined অবস্থায়। কিভাবে inclined? এটা 1/2 inch to a feet, 1/2 inch incline থাকবে, 1 ফিট হরিজন্টালি গেলে 1/2 inch উঁচু থাকবে। আর এটা কত লম্বা? What is rotary kiln? এটা 200 থেকে 400 ফিট লম্বা, আর এটা 2 থেকে 3 আরপিএম এ রোটেট করে। এছাড়া এটা ডায়া হচ্ছে রোটারি ক্লিনের ডায়া হচ্ছে 8 to 12 ফিট, বিরাট। তারপরে এখানে ওই ক্যালসিনেশনের জন্য ফুয়েল দিতে হয়। তারপর প্রথম দিকে টপ থেকে যদি ধরি, প্রথম দিকে ড্রাইং জোন, তারপরে হচ্ছে ক্যালসিনেশন জোন, লাস্ট হচ্ছে ক্লিংকারিং জোন। 3টে জোনে ভাগ করা হয়। কাকে? হ্যালো,
শুনতে পাচ্ছ না তোমরা অন্য জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, রোটারি ক্লিন কত ভাগে ভাগ 3 করা ভাগে হয়? 3 ভাগে। স্যার। 3 ভাগে। সবচেয়ে উপরেরটাই বলা হয় ড্রাইং জোন, ক্যালসিনেশন জোন, আর নিচেরটা হচ্ছে ক্লিংকারিং জোন। ড্রাইং জোনে সিমেন্ট স্লারিটা ড্রাই করা হয়, তারপর ক্যালসিনেশন জোনে কেমিক্যাল রিঅ্যাকশন হয়, বিভিন্ন অ্যাসিড এন্ড অ্যালকালাইন কম্পোনেন্ট যেগুলো আছে, যে ক্যালসিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, ওদের মধ্যে নিজেদের মধ্যে রিঅ্যাকশন হয়, হয়ে ওখানে কিছু ওই যে 4টা মিনারেল কনস্টিটিউয়েন্ট যে বলেছিলাম, টেট্রা ক্যালসিয়াম অ্যালুমিনোফেরাইট, ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট, ট্রাই ক্যালসিয়াম সিলিকেট, ডাই ক্যালসিয়াম সিলিকেট, এই 4টা মেইন কম্পোনেন্ট অফ মেইন মিনারেল কম্পোনেন্ট অফ সিমেন্ট। এগুলো ফিনিশড প্রোডাক্ট। এইগুলা তৈরি হয় বিভিন্ন রিঅ্যাকশনের মাধ্যমে, অ্যাসিড এন্ড অ্যালকালাইন কম্পোনেন্ট নিজেদের মধ্যে রিঅ্যাকশন করে এগুলো তৈরি হয়। তো ওটা তৈরি হয় ক্যালসিনেশন জোন। তারপর আরো শুকাইয়ে নুডলস তৈরি করা হয়। এই যে ইন দ্য নেক্সট সেকশন ক্যালকেরিয়াস জোন, দিস ইজ নট ক্যালসিনেশন জোন। Entire moisture from the flakes are removed and slide down to the third zone. Third zone হচ্ছে টেম্পারেচার থাকে, এখানে টেম্পারেচার থাকে 1200 ডিগ্রি থেকে 1600 ডিগ্রি ফারেনহাইট, অল আর ফারেনহাইট। এখানে থাকে 1600 ডিগ্রি থেকে 3000 ডিগ্রি ফারেনহাইট। এখানে কেমিক্যাল রিঅ্যাকশনে যাবে, গিয়ে তারা ওই সিলিকেটস, অ্যালুমিনেট, ফেরাইট এগুলো তৈরি করে। এই কম্পাউন্ড গুলো নোডুলস হিসাবে, বিট্রিফাইড গ্লাসি নোডুলস হিসাবে আসে। বেরিং সাইজটা 3/4 ইঞ্চ থেকে 1/4 ইঞ্চ পর্যন্ত হয়। তোমাকে আজকে বলেছিলাম আগে, এগুলার সাইজ 3/4 ইঞ্চ থেকে 1/4 ইঞ্চ পর্যন্ত হয়। These are known as clinker. Clinkers are to be cooled in a coolest store in a clinker storage compartment. নাই কেন? খুব জরুরি একটা দরকার আজকে একটুখানি, কালকে ম্যানেজ করে Then cement preparation. Third step is cement preparation. So cement preparation means again grinding of cement clinker. In the third and last stage, the clinker are grounded to fine powder in grinding machines like ball mill, tube mill, roll and ring mill, adding 2.5 to 3% of gypsum, which is act as a retarder. Retarder হিসাবে এটা ইউজ হয়, ক্যালসিয়াম সালফেট, জিপসাম, এটা অ্যাড করে রিটার্ড করলেই ইমপ্রুভ হয় সিমেন্টের কোয়ালিটি। এই জন্য বলছে টু ইমপ্রুভ কোয়ালিটি অফ সিমেন্ট। কারণ এটা না দিলে কি অবস্থা হয়, তাড়াতাড়ি সিমেন্ট রিঅ্যাকশন করে শক্ত হয়ে যায়। তাড়াতাড়ি শক্ত হয়ে যদি যায়, পানির সাথে রিঅ্যাকশন করে তাড়াতাড়ি যদি শক্ত হয়ে যায়, তাহলে আমরা কনস্ট্রাকশনে ইউজ করার সময় দেবে না। এই জন্যে অ্যাটলিস্ট কিছু সময় রিটার্ড করার ব্যবস্থা করতে হয়। তো হুইচ ইজ এ রিটার্ডিং এজেন্ট? হুইচ ইজ এ রিটার্ডিং এজেন্ট? জিপসাম।
জিপসাম না দিলে এটা তাড়াতাড়ি রিয়েক্ট করে ফেলবে, আমরা কাজ করার সময় দেবে না। মিক্সার করব, যেখানে কাস্টিং করব সেখানে ঢালবো, এইগুলা সমান করব, এই করতে করতে অন্তত 1 ঘন্টা সময় চলে যায়। এই জন্যই একটা রিটার্ডার দিতে হয় যার নাম হচ্ছে জিপসাম, বাট ইট শুড নট বি মোর দেন 2.5 to 3%. And this percentage is depending on the C3A. C3A, what do you mean by C3A? Tricalcium? Tricalcium aluminate. Aluminate. Aluminoferrite. No. Tricalcium aluminate. Tetracalcium aluminoferrite. That is C3F. ওগুলোর উপর নির্ভর করে এটা 2.5% দেব না 3% দেব, সেটা ওদের পরিমাণ যদি বেশি হয় এটার পরিমাণ বেশি দিতে হয়, ওদের পরিমাণ কম হলে এটার পরিমাণ কম দিতে হয়, যেমন 2.5% দিতে হয়। এখন দেখো আমরা প্রোডাকশনটা বললাম, ম্যানুফ্যাকচারিংটা আমি সংক্ষেপে বলে যাচ্ছি। বইতে ডিটেইলস আছে, এখানে তোমরা কনফাইন থাকবে এই বইয়ের ভিতরে, কারণ আমরা এর ভিতরে অন্য বই পড়তে গেলে তোমরাও বুঝবে না বা পড়বার সুযোগও পাবে না। এখন সিমেন্ট প্রিপারেশন শেষ হলো, এবার প্রপার্টি। কয়টা প্রপার্টি দেখতে পাচ্ছ তোমরা? 5টা। হাইড্রেশন, এগুলো মনে রাখতে হবে, পরীক্ষায় অনেক সময় আসে। হাইড্রেশন, সেটিং টাইম, ফাইননেস, সাউন্ডনেস, স্ট্রেংথ। তাহলে এখন হাইড্রেশন কি জিনিস দেখি। তোমরা তো হাইড্রেশন কি জিনিস জানো, ওয়াটারের সাথে যে কোনো জিনিসের রিঅ্যাকশনকেই বলা হয় হাইড্রেশন। এটাই এখানে। তাহলে ওই 4টা কম্পোনেন্ট যে বলেছিলাম, ফিনিশ প্রোডাক্ট 4টা কম্পোনেন্ট কি কি? C3A, C4F, aluminiferrite, tricalcium silicate, dicalcium silicate। এখানে সবার আগে রিঅ্যাকশনে যায় C3F, এর কাছাকাছি সময়ে সাথে সাথে এটাও যায়, কিন্তু এর রিঅ্যাকশনটা খুব ভায়োলেন্ট। C3A কে থামাবার জন্যই কি ব্যবহার করে? হ্যালো, জিপসাম রিটার্ডার হিসাবে। না হয় এ তাড়াতাড়ি সিমেন্ট ফেস্টকে কি করে দেবে? শক্ত করে দেবে। শক্ত করে দিলে আমরা আর ব্যবহার করতে পারবো না, শক্ত হয়ে গেলে এর ব্যবহার আর হবে না, সমান করতে পারবো না, ঠিকভাবে করতে পারবো না। এই জন্যই এটাকে শান্ত রাখার জন্য যা আমরা বলি ইঞ্জিনিয়ারিং ভাষায় রিটার্ডার হিসাবে ইউজ করি জিপসাম। যাই হোক, এগুলো এর পরে দুটার পরে রিঅ্যাকশন করে C3A, আর ডাইক্যালসিয়াম সিলিকেট হচ্ছে স্লোয়েস্ট। এটা বছরের পর বছর ধরেই রিঅ্যাকশন করতে থাকে, কনস্ট্রাকশনের 10 বছর পরেও এটা রিঅ্যাকশন করতে থাকবে সুইটেবল কন্ডিশন পেলে। সেই জন্যই এই যে এখানে দেয়া আছে, তুমি দেখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে 100%। এটা পানি দেওয়ার সাথে সাথে এই যে C4F about 95% করে ফেলে, আর C3A 90% এর মতো রিঅ্যাকশন করে ফেলে। C3S about 40%, 38%, আর C2S এটা একদম কম, স্লো। এই যে 180 days অর্থাৎ 6 মাস পার হলে এ করে অ্যাবাউট কত পার্সেন্ট? এই যে অ্যাবাউট অলমোস্ট 50%। এই ডায়াগ্রামটা তোমাদের বইতে আছে, তোমাদের পড়ানোর সময় যদি বই খুলে রাখো সামনে তাহলে আরো ইজিয়ার হয়। ওখানে বইতে অনেক ডিটেইলস আছে, আমরা শুধু
তোমাদের বোঝাবার জন্য পয়েন্টগুলো দেওয়ার জন্য আমি শুধু এই বইয়ের ভিতরেই মোটামুটি 95% কনফাইন থাকবো, আর তোমরা বই থেকে ডিটেইলস পড়বে। এই রিঅ্যাকশন গুলো বইতে নাই, যদিও আমি এখানে নিজে অন্য বই থেকে সংগ্রহ করে দিয়েছি। এই যে C3S এর সাথে কি ধরনের রিঅ্যাকশন হয়, কি তৈরি করে, C2S এর সাথে C4F C3A, এগুলো জেল তৈরি করে, এরা বন্ডিং এর সুবিধা মানে সুযোগ এনে দেয়। যাই হোক, এগুলো তোমরা বই থেকে দেখতে পারো, বইতে নাই যদিও, এখানে যদি পারো তোমরা স্ক্রিনশট নিতে পারো। এই জন্যই এখানে লেখা আছে, দেখো, C3A reaction of true C3A with water is very violent and leads to immediate stiffening of the fast, which is known as plus setting. So plus setting is not desirable. Why? Because immediate stiffening, which is responsible for immediate stiffening, C3A. So what we have to do? We have to do to retard the reaction. So how? By adding gypsum while grinding the cement clinker. Cement clinker গ্রাইন্ডিং করার সময়ে ওই সময় অ্যাড করে দিতে হয়। তো যাই হোক, তোমরা বুঝতে পারছো কিছু এক্সামিনেশনের মাধ্যমেই হাইড্রেশন অফ সিমেন্ট কিভাবে প্রগ্রেস হচ্ছে সেটা বোঝা যায়। সেটা তোমরা বইতে দেখতে পাবে, ওখান থেকে দেখে নিব। এখন সেটিং অফ সিমেন্ট আরেকটা প্রপার্টি। সেটিং মানে তাও স্টিফেনিং, বাট এটা স্লোলি হয়। আর ইমিডিয়েট স্টিফেনিং ইজ নট ডিজায়ারেবল, বাট সেটিং ইজ ডিজায়ারেবল। Setting is divided into two parts. One is initial setting, another is final setting. I think you have done this test in the laboratory. Cement test তোমরা করেছো ল্যাবরেটরিতে? হ্যালো, সবগুলো হয় না। না স্যার, হ্যালো, না স্যার, হয় নাই স্যার। ও হাইড্রেশনটা হয়েছিল স্যার। করোনার জন্য হয় নাই। তোমাদেরকে দেখানো হবে। যাই হোক, ফল সেটিং নামে আরেকটা সেটিং আছে। এমনি সেটিংকে দুই ভাগে ভাগ, একটা ইনিশিয়াল সেটিং আর একটা হচ্ছে ফাইনাল সেটিং। সেটা হচ্ছে আলাদা জিনিস, সেটা হচ্ছে একটা ইঞ্জিনিয়ারিং প্রপার্টি। আর প্লাস সেটিং হচ্ছে ইমিডিয়েট স্টিফেনিং। সেটা রিটার্ড করার জন্য জিপসাম দেওয়া হয়। আর ফল সেটিং হচ্ছে, এটাকে বলা হয় প্রিমেসিওর স্টিফেনিং। মেসিওর না হয়ে আগেভাগে একটু স্টিফেনিং হইতে চায়, অ্যাবনর্মাল, কিন্তু এই স্টিফেনিং হার্মফুল নয়, কারণ এটা রিমিক্সিং করলে এটা অরিজিনাল আগের পজিশনে চলে আসে। কিন্তু যেটা প্লাস সেটিং ছিল সেটা আগের পজিশনে আসে না। এই জন্যই প্লাস সেটিং ইজ হার্মফুল, বাট প্লাস সেটিং ফলস সেটিং ইজ নট হার্মফুল। এই জন্য এটাকে বলা হয় ফলস সেটিং। এটা ফলস, এটা আবার নেড়ে দিলে আগের পর্যায়ে চলে যায়। এখন
এর পরের স্টেপ হচ্ছে, পরের প্রপার্টি হচ্ছে ফাইননেস। এটা তোমাদের বলেছিলাম, ফাইননেস টেস্ট করা হয় 200 নম্বর সিপ দিয়ে। এটা ফাইননেসটা আমরা বিভিন্নভাবে করতে পারি। স্যার হ্যাঁ স্যার একটা প্রশ্ন ছিল। হ্যালো, স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। স্যার ফ্ল্যাশ সেটিং আর হচ্ছে ফল সেটিং তো বুঝলাম, কিন্তু স্যার সেটিংস আর হার্ডেনিং এই দুইটার মধ্যে বেসিক স্যার পার্থক্যটা কি? হার্ডেনিং মিন্স গেইন অফ স্ট্রেংথ। জি স্যার। গেইন অফ স্ট্রেংথ। আচ্ছা। আর সেটিং মিন্স ফ্লুইড স্টেট থেকে সলিড স্টেটে যাওয়া। বুঝতে পেরেছো? জি স্যার। Though some strength can be gained during setting. জি স্যার। Some strength can be gained during setting. আচ্ছা আচ্ছা। Understand? বুঝেছো? জি স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ, সেটিং মিন্স হচ্ছে ফ্লুইড স্টেট থেকে রিজিড স্টেটে যাওয়া, সলিড স্টেটে যাওয়া। But some strength can be gained in setting, but hardening is only the term for gaining strength. হার্ড হয়ে যাবে, এটা হচ্ছে শুধুমাত্র গেইনিং স্ট্রেংথ। স্যার সলিড হওয়ার পরেই তো সে আসলে মানে স্ট্রেংথ গেইন করে, তো মানে আলটিমেটলি ফ্লুইড থেকে সলিড হওয়ার পর থেকেই তো মানে হার্ডেনিং শুরু হয় আর কি। হার্ডেনিং শুরু হয়, সলিড হইতে যাতেই হার্ডেনিং শুরু হয়। কিন্তু যখন একটু একটু সলিড হচ্ছে তখনও কিন্তু একটু একটু স্ট্রেংথ গেইন করে যাচ্ছে সে, কিন্তু ঠিক মতো না। ওই ফাইনাল সেটিং এর পরে পুরো হার্ড হয়ে যাবে। জি স্যার। তখন আস্তে আস্তে স্ট্রেংথ গেইন বাড়বে, কিন্তু তখনও পুরো স্ট্রেংথ গেইন করবে না, কারণ রিঅ্যাকশন উইল কন্টিনিউ। যতদিন রিঅ্যাকশন চলবে ততদিন স্ট্রেংথ গেইন করতে থাকবে। এই জন্যই বলা হচ্ছে C2S ইজ দ্য স্লোয়েস্ট রিঅ্যাকটিভ এলিমেন্ট, রিঅ্যাকটিভ মিনারেল কনস্টিটিউয়েন্টস। এটা রিঅ্যাকশন হইতেই থাকে, স্ট্রেংথ গেইন হইতে থাকে। এইবার এই টেস্ট গুলো, প্রপার্টি গুলো কিভাবে টেস্ট করবে? আমরা 5টা প্রপার্টি বলেছি: ফাইননেস, সেটিং টাইম, সাউন্ডনেস, কেমিক্যাল কম্পোজিশন আর স্ট্রেংথ। এগুলো টেস্টের মাধ্যমে আমরা কোয়ালিফাই করতে পারি কোনটা ভালো কোনটা খারাপ, এই প্রপার্টি গুলো কার ভালো কার খারাপ। ফাইননেস আমরা করতে পারি সিপ অ্যানালাইসিসের মাধ্যমে, যেটা বলেছিলাম 200 নম্বর সিপ দিয়ে পাস করলে 100% পাস হয়ে যাওয়ার কথা। তারপরও কিছু লিমিটেশন রেখেছে, আপ টু 5% পর্যন্ত রিটেইন করতে পারে 200 নম্বর সিপ এর উপর। তোমরা জানো 200 নম্বর সিপ কি, আমি ডিটেইলস বলেছিলাম ক্লাসে। আর একটা টেস্ট আছে মেশিনের ইকুইপমেন্টের মাধ্যমে, ব্লেনিয়ার পারমিটিভিটি টেস্ট বলা হয়। আর সেটিং টাইম, ইনিশিয়াল এন্ড ফাইনাল সেটিং টাইম। তোমাদের বলেছিলাম এই দুইটা সেটিং টাইমে ভাগ করা হয়। ইনিশিয়াল মানে মোটামুটি ফ্লুইড স্টেট থেকে সলিড স্টেটে যাওয়ার কাছাকাছি সময়। এই সময়ে টেম্পারেচার খুব র্যাপিডলি রাইজ করে ওই রিঅ্যাকশনের সময়। তারপরে টেম্পারেচার রাইজিং এই থাকে, এরপরে শক্ত হইতে থাকে, আস্তে আস্তে শক্ত হয়ে ফাইনাল স্টেজে চলে আসে, অর্থাৎ ওইটা হচ্ছে ফাইনাল সেটিং। এইগুলা করতে গেলে তার আগে ওই কত পরিমাণ পানি অ্যাড করতে হবে সেটা আমাদের জানতে হবে। সেটা জানতে পারি এই যে নরমাল কনসিস্টেন্সি আছে, এটাকে বলা হয় নরমাল কনসিস্টেন্সি, অর্থাৎ এর ফ্লুইডিটিটা নরমাল স্ট্যান্ডার্ড কখন হলো
সেটা জানা যায় ওয়াটার পার্সেন্টেজের উপর। ওয়াটার পার্সেন্টেজ অফ সিমেন্ট, সেটা আমরা বাইক্যাট অ্যাপারেটাস দিয়ে এই টেস্টগুলো করতে পারি। প্রথম করতে হয় নরমাল কনসিস্টেন্সি, ওখান থেকে ইনিশিয়াল এবং ফাইনাল সেটিং টাইম করতে পারি। এবং ওই সেটিং টাইমের নরমাল কনসিস্টেন্সির পরিমাণটা এই সাউন্ডনেস টেস্টও প্রয়োজন। এই জন্য আগে নরমাল কনসিস্টেন্সি জেনে নিতে হয়। টেনসাইল স্ট্রেন্থ টেস্ট ও নরমাল কনসিস্টেন্সি লাগে। যাই হোক, আমাদের নরমাল কনসিস্টেন্সি হচ্ছে এমন একটা পার্সেন্টেজ অফ ওয়াটার which makes the cement first standard or normal। সেটা একটা টেস্ট, ওই যে বাইক্যাট অ্যাপারেটাস বললাম, বাইক্যাট অ্যাপারেটাসের মাধ্যমে করা হয়। যাই হোক, সাউন্ডনেস টেস্ট দুটা ইকুইপমেন্টের যে কোনো একটা দিয়ে করা যায়, নিস অ্যাটেলিয়ার অ্যাপারেটাস আর একটা হচ্ছে অটোক্লাভ। কেমিক্যাল কম্পোজিশন, এটা হাইড্রেশনটা কেমিক্যাল কম্পোজিশনের মাধ্যমে জানা যেতে পারে। ওই একটু আগে আমরা বলেছিলাম কেমিক্যাল কম্পোজিশনটা এই যে এইগুলো দিয়ে জানা যায়। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কত, এইটা হাইড্রেশন, এই যে হিট ইভলভ বাই হাইড্রেশন কত হয়, ওখানে রিঅ্যাকশন করলে সিমেন্টের সাথে ওয়াটার রিঅ্যাকশন করলে হিট ইভলভ হয়, কোনো কোনো ক্ষেত্রে কম হয়, কোনো কোনো ক্ষেত্রে বেশি হয়। এটাকে এক্সোথার্মিক রিঅ্যাকশন বলা হয়। তো হিট ইভলভ কত পার্সেন্ট হচ্ছে, কত পরিমাণ হলো, সেটার উপর নির্ভর করে ওই কত পরিমাণ হাইড্রেশন হলো। এইবার স্ট্রেন্থ টেস্ট। স্ট্রেন্থ টেস্ট দুই ধরনের ভাবে করা হয়, একটা কম্প্রেসিভ স্ট্রেন্থ আর একটা টেনসাইল স্ট্রেন্থ। এটা তোমরা নাম শুনেছো হয়তো, করেছো কিনা জানি না। এই দুইটা টেস্ট করতে হয় ল্যাবরেটরিতে, আর এইটা কোয়ালিফাই করে স্ট্রেন্থ কার বেশি কম আমরা জানতে পারি দুইটা টেস্টের মাধ্যমে। যত বেশি হবে তত আমাদের লাভজনক। সেই জন্য সিমেন্ট, এক ব্র্যান্ডের সিমেন্ট অন্য ব্র্যান্ডের সিমেন্টের থেকে আলাদা হইতে পারে। কোনটা ভালো এগুলোর উপর নির্ভর করে, এই প্রপার্টি গুলো টেস্ট করে আমরা কোন সিমেন্ট ভালো খারাপ আমরা বলে দিতে পারি। এই যে এটা বলেছিলাম ফাইননেস টেস্ট, এই যে সেটিং টাইম টেস্ট, এটাই হচ্ছে বাইক্যাট অ্যাপারেটাস। এটা বাইক্যাট অ্যাপারেটাস। এই যে নরমাল কনসিস্টেন্সি কাকে বলে তোমরা দেখতে পাচ্ছ, দ্য ওয়াটার কন্টেন্ট অফ দ্য স্ট্যান্ডার্ড পেস্ট ইজ এক্সপ্রেসড এজ দ্য পার্সেন্টেজ অফ ওয়েট অফ সিমেন্ট। স্ট্যান্ডার্ড পেস্ট তৈরি করতে যে পরিমাণ ওয়াটার দরকার সেটাকে বলা হয় নরমাল কনসিস্টেন্সি। এটা সাধারণত প্লাঞ্জার, এই যে এটা প্লাঞ্জার, এই ছবিটা দেখতে পাচ্ছ, এই জিনিসটাকে বলা হয় প্লাঞ্জার। এই যে এটা 50 মিটার হাইট থাকে, 50 mm, আর 10 mm ডায়া থাকে। এটা 10 mm প্লাঞ্জার দিয়ে 10 mm পেনিট্রেশন হলেই তখন বলা হয় এই নরমাল কনসিস্টেন্সি। 10 mm পেনিট্রেশন করলে, এই যে অ্যাবাভ পেনিট্রেশন মানে 10 mm, তখন তাকে বলা হয় স্ট্যান্ডার্ড সিমেন্ট পেস্ট বা নরমাল কনসিস্টেন্সি। ইনিশিয়াল সেটিং টাইম। ইনিশিয়াল সেটিং টাইম বিভিন্ন সিমেন্টের জন্য বিভিন্ন ধরনের হইতে পারে। একটা স্ট্যান্ডার্ড ভ্যালু দেওয়া আছে, এই যে এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড ভ্যালু, নট লেস দেন 45 মিনিটস, এর কমে হইতে পারবে না অর্ডিনারি পোরল্যান্ড সিমেন্টে। আর যেটা র্যাপিড হার্ডেনিং তাও একই। লো হিট সিমেন্ট কিছু আছে, লো হিট মানে ওখানে হিট ইভলভ হবে কিন্তু কম হিট ইভলভ হবে, তখন ওটাকে লো হিট বলা হয়। এর জন্য 60 মিনিট। অ্যালুমিনাম সিমেন্টে নট লেস দেন 2 আওয়ার্স। এটা ইনিশিয়াল সেটিং টাইম। ফাইনাল সেটিং টাইমও আছে ওইভাবে, নট মোর দেন, এর বেশি যেতে পারবে না, 10 আওয়ার্স এর বেশি যেতে পারবে না। নট মোর দেন 2 আওয়ার্স হচ্ছে অ্যালুমিনাম সিমেন্টে।
সাউন্ডনেস টেস্ট কি দিয়ে করে? এই যে এটা হচ্ছে লি স্যাটেলিয়ার অ্যাপারেটাস। এই যে এটা হচ্ছে একটা সিলিন্ডারের মতো, দুইটা এরোর মতো থাকে, এই দুইটা নির্দেশক, এর ভিতরে সিমেন্ট পেস্ট দেওয়া হয়, 24 ঘন্টা রাখতে হয়। তারপর ভলিউম যদি বেশি বাড়ে তখন এটাকে বলা হয় আনসাউন্ড সিমেন্ট, আর ভলিউম যদি লিমিটের ভিতর থাকে তাহলে এটাকে বলা হয় সাউন্ড সিমেন্ট, সেটা ভালো সিমেন্ট। 24 ঘন্টা পর ওর যে ইনক্রিজ হয়, ভলিউম ইনক্রিজ হয়, সেটা যদি কম স্ট্যান্ডার্ডের ভিতর থাকে তাহলে এটাকে বলা হয় সাউন্ড সিমেন্ট, আর না হয় আনসাউন্ড সিমেন্ট। কেমিক্যাল কম্পোজিশন, ওটা এক এক কম্পোজিশন যেটা বলা হয়েছিল সেই ভিতরে আছে কিনা। কম্পোজিশন কোথায় বলা হয়েছিল খেয়াল আছে? এই যে আমরা একদম পেছনে যেতে পারি আবার, এই যে এখানে কম্পোজিশন, অ্যাপ্রক্সিমেট কম্পোজিশন যা দেয়া আছে এইগুলো থেকে আমরা স্ট্যান্ডার্ড ভ্যালুটা জানতে পারবো। এখানে অ্যাবাউট 63, এটা 17 থেকে 25, এগুলো তোমাদের বইতে আছে বলছে, আমি আগেও দেখিয়েছি। স্ট্যান্ড পেস্ট বলেছিলাম দুই ধরনের, একটা হচ্ছে কম্প্রেসিভ আর একটা হচ্ছে টেনসাইল। যাই হোক, টেনসাইল টেস্ট করে স্ট্যান্ডার্ড ভ্যালু কত সেটা এখানে আমি দিয়েছি, বইতেও আছে। 3 দিন পরে যদি টেস্ট করি 300 কম হইতে পারবে না, 7 দিন পরে টেস্ট করলে 375 এর কম হইতে পারবে না, এর বেশি ছাড়া কম হবে, নট লেস দেন। এটা অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট, আমরা মেইনলি বললাম বারবার এটার উপরেই বলছি। আর র্যাপিড হার্ডেনিং একটু বেশি লাগে। কম্প্রেসিভ স্ট্রেংথে সাধারণত 1:3 ভলিউমে করা হয়। যাই হোক, এখানে দেয়া আছে অর্ডিনারি আর র্যাপিড হার্ডেনিং। মোটর টেস্ট করেও কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্ট করা যায়, সিলিন্ডার টেস্ট করেও করা যায়, কনক্রিট টেস্ট, এটি সিলিন্ডার বানিয়েও করা যায়। তো মোটর টেস্ট করলে 3 দিনে 2200 মিনিমাম পিএসআই দরকার, আর র্যাপিড হলে 3000, 7 দিনে 3400, আর র্যাপিড হলে 4000। এইভাবে করে কনক্রিট টেস্ট করলে অর্ডিনারি পোর্টল্যান্ডে 1200 মিনিমাম 3 দিনে, আর 7 দিনে 2000। এইভাবে করে আমরা স্ট্যান্ড টেস্ট ঠিক আছে কিনা জানতে পারি। এই আমরা টেস্ট গুলো করে কোন সিমেন্ট আমাদের কনস্ট্রাকশনের উপযোগী এগুলো দেখা যায়। এই জন্য কোনো কনস্ট্রাকশন করার আগে কোন কোম্পানির সিমেন্ট, তুমি যে কোম্পানির সিমেন্ট ইউজ করতে চাও সেটা আগে টেস্ট করে নেওয়াই ভালো। সব জিনিস, যে কোনো কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল ফিল্ডে ইউজ করার আগে সব ম্যাটেরিয়াল আগে ল্যাবরেটরি টেস্ট করে কনফার্ম করতে হবে যে আইদার দে আর গুড অর নট। এইবার বিভিন্ন ধরনের সিমেন্ট, এগুলো বইতে লেখা আছে, তোমরা পড়ে নেবে কোনটার কোথায় ইউজ হয়। এই কতগুলো আছে, সব জায়গায় ইউজ হয়, কতগুলা স্পেশাল পারপাজে ইউজ হয়। যেমন এই কুইক সেটিং, এটা হয় আন্ডার ওয়াটারে। যেমন র্যাপিড হার্ডেনিং, এটা যেখানে খুব তাড়াতাড়ি স্ট্রেংথ গেইন করে ওখানে। এরকম যেখানে লো হিট, মানে হাই হিট করলে ওখানে ম্যাটেরিয়াল নষ্ট হয়ে যাবে, এই জন্যে লো হিট সিমেন্ট দরকার। এইভাবে বিভিন্ন ধরনের আছে। কালার সিমেন্ট মানে বিভিন্ন কালার, যেখানে যে কালার লোকে পছন্দ অনুযায়ী কালার সিমেন্ট ব্যবহার করতে পারে। এটা অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট, শুধু কালার পিগমেন্ট এখানে অ্যাড করা হয়, অন্যভাবে হোয়াইট সিমেন্ট। এখানে আরো অন্যান্য আছে, ব্যাকটেরিয়াল সিমেন্ট আছে। ব্যাকটেরিয়াল সিমেন্ট যেখানে ব্যাকটেরিয়া গ্রো হতে পারে ওখানে দিতে হয়, যাতে ব্যাকটেরিয়া গ্রো না হয়। এগুলার আবার এই যে কিছু বর্ণনা দেওয়া আছে, তোমরা বই থেকে পড়ে নেবে, আমি আর এগুলা ডিটেলস বলবো না, বইতে যেহেতু আছে। শুধু এই টপিক গুলো তোমাদের পড়তে হবে, এটাই মেইন জিনিস। এই যে এখানে আমি প্রত্যেকটা একটু একটু বৈশিষ্ট্য লিখেছি। এই যে কালার সিমেন্ট, হোয়াইট সিমেন্ট,
এইভাবে করে এখানে শেষ। তোমাদের আজকের মতো এখানে শেষ। আমার মনে হয় বুঝতে পারো না পারো, আমি সিলেবাস এটা শেষ করেছি। ঠিক আছে? স্যার লো হিট সিমেন্টে প্র্যাকটিক্যালি কোথায় ইউজ হয়? হ্যাঁ, লো হিট বলতে মনে করো এই কনস্ট্রাকশনের সময়ে টেম্পারেচার, আমি তো বলেছিলাম এক্সোথার্মিক রিঅ্যাকশন, এখানে হিট ইভলভ হবে। আর অর্ডিনারি পোল্যান্ড সিমেন্টে বেশ পরিমাণ হিট ইভলভ হয়। এবার ওই হিট ইভলভের জন্য যেই জায়গায় আমি ঢালছি, যে জায়গায় আমার ব্যবহার করব, সেই জায়গায় ওই ম্যাটেরিয়ালটাকে ক্ষতি করবে হিটে। এই কারণে লো হিট ইউজ করা হয়। তো লো হিট স্পেসিফিক উদাহরণ হিসেবে বলা যাবে না, যেখানে ওই টেম্পারেচার হিট ইভলভ কম হবে সেখানেই আমরা ইউজ করব। এখানে আমরা লিখেছি, তারপরে এখানে কি লিখেছি দেখো, লো পার্সেন্টেজ অফ ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট দিতে হবে। ঠিক আছে? টু কিপ হিট জেনারেশন লো। Very slow rate of developing strength as the rate of heat evolved 7 days 66 calorie per gram আর 28 days 75 ক্যালোরি মাত্র। অথচ ওই যেগুলো নরমাল এখানে অনেক বেশি দরকার হয়। ইনিশিয়াল সেটিং টাইম 1 hour মিনিমাম, আর ফাইনাল সেটিং টাইম নট মোর দ্যান 10 hour। বেটার রেজিস্ট্যান্স টু কেমিক্যাল অ্যাটাক দেন ওপিসি। এগুলো কেমিক্যাল অ্যাটাক যেখানে কম দরকার সেখানে এই ওপিসি থেকে ভালো বলে এখানে ইউজ করে। ঠিক আছে? বইতে দেখো আরো একটু ডিটেইলস দিয়েছি। জি স্যার। ওকে, তো এখানে আমরা শেষ করি। দুপুর হয়ে গেছে, তোমরা খাওয়া দাওয়া করছো কিনা জানি না, আমার খাইতে হবে এই জন্য। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তো উই ক্যান স্টপ হিয়ার। জি স্যার, ধন্যবাদ স্যার আপনাকেও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।